যে দীপনের স্বপ্নে শফিক সাহেবের এন্ট্রি কোথায় থেকে? আসলে অ্যাকচুয়াল কারণটা আমি আজকে বলি। আমরা যে প্রথমে 1.5 কোটি টাকা দিই এন্ট্রি ফিটা, এটা টোটালটাই আমাদের দেওয়া। আচ্ছা, এখানে 1 টাকাও শফিক সাহেব দেয় নাই। এটা এই রিলেটেড যারা জানে এবং ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা কিন্তু বিসিবিকে ব্যাপারটা জানিয়েছি যে যেহেতু আমরা এই পার্টের নাই, অ্যাজ এ স্টেক হোল্ডার আমরা যদি তখন কথাগুলো বলতাম তাহলে আরও বিপিএলের দুর্নাম হতো। আচ্ছা, আমরা বাংলাদেশের ক্রিকেটের সাথে ওই সময়ে কিন্তু কথাগুলো মিডিয়ার সামনে বলি নাই। বিসিবি থেকেও বিসিবির প্রতিনিধি কিন্তু খেলোয়াড়দেরকে বলছিল ওই সময় আচ্ছা, যে আপনারা অবশ্যই আপনাদের পেমেন্ট পাবেন, দেশের স্বার্থে হলেও আপনারা খেলেন। আসসালামু আলাইকুম। ফিল্ড স্টোরির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো দুর্বার রাজশাহী নিয়ে, এবং দুর্বার রাজশাহী নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন দুর্বার রাজশাহীর কো ওনার ইমতিয়াজ দীপন। দীপন, তোমাকে আমাদের ফিল্ড স্টোরিতে স্বাগতম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দীপন, দুর্বার রাজশাহী নিয়ে আসলে অনেক কথা হয়েছে, আমরা নিজেরাও জানি। তো আসলে দর্শক মনের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোর আসলে উত্তর আশা করছি আজকে আমরা তোমার কাছ থেকে পাবো। তবে শুরু থেকে না, আমি শেষ থেকে শুরু করতে চাই। ঠিক এইভাবে যে আজকে আমরা দেখলাম, গতকালকে আমরা দেখলাম অকশন হয়ে গেছে যে নতুন আপকামিং বিপিএল, এবং দুর্বার রাজশাহী সেখানে নেই। সেই জায়গাটা নিশ্চয়ই তোমার জন্য অনেক দুঃখের, বেদনার। তো এটা থেকে আমি একটু শুনতে চাই যে এই এক্সপ্রেশন বা এর ফিলিংসটা কেমন তোমার কাছে? আসলে এটা তো আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যখন শুরু করেছিলাম আমাদেরকে প্ল্যান ছিল যে আমরা অ্যাটলিস্ট এখানে মাত্র 1 বছরের জন্য টিমটা করতে আসি নাই, অ্যাটলিস্ট আমরা 5 বছরের জন্য একটা স্বপ্ন ছিল যে না 5টা বছরে আস্তে আস্তে করে আমরা গ্রো আপ হবো সময়ের সাথে সাথে। কিন্তু আসলে সিচুয়েশনটা তেমনটা ছিল না, ফেভারেবল ছিল না। যাই হোক, তবে আশা করছি নিশ্চয়ই আবার স্বপ্ন নতুনভাবে গড়া যাবে। তবে আমি আবার একটু জানতে চাই যে চিন্তাটা কোথায় থেকে শুরু হলো আসলে দীপনের বিপিএলে রাজশাহীকে রিপ্রেজেন্ট করা? আপনারা তো সবাই জানেন আসলে আমি ক্রিকেটের সাথে আছি বিগত 15 থেকে 17 বছর হয়ে গেল। তো লাস্ট আমাদের রাজশাহীর যে সবচেয়ে বড় টুর্নামেন্টটা ছিল, ওই টুর্নামেন্টটাতে আমরা খেলার পরে আমরা রানার আপ হলাম। তো তার আগেও আমরা যেগুলো রাজশাহীতে ছোটোখাটো টুর্নামেন্টগুলো হয়, জিয়া স্মৃতি, জাহাঙ্গীর স্মৃতি, তারপরে ক্লেমন, আদারওয়াইজ যেগুলো সব টুর্নামেন্টে কিন্তু আরসিসি পার্টিসিপেট করে। সেই ক্ষেত্র থেকে আমরা চিন্তা করেছিলাম যে না, রাজশাহীতে তো আমরা আর সীমাবদ্ধ না থেকে, রাজশাহী টিমটা যেহেতু বিগত 3 বছর জন্য ছিল না, আমরা চিন্তা করেছিলাম রাজশাহীটাকে কীভাবে বিপিএলে আবার আনা যায়। কারণ এমন একটা টিম যারা কিনা 3 বছর আগে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হলো, তারপরে সিজনে সেই টিমটা নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে মোটিভেশন বললে ভুল হবে, একটা জেদ কাজ করেছিল যে না, রাজশাহী টিমটাকে আমরা যদি সম্ভব হয় বিপিএলে আবার ফিরিয়ে আনার জন্য। সেখান থেকেই স্বপ্ন দেখা শুরু। তারপরে দুর্বার রাজশাহী সৃষ্টি। আমার সাথে যে আমাদের টিমটা ছিল, আমাদের নামটাও কিন্তু এসছে আমাদের মধ্য থেকেই। কিন্তু পরবর্তীটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনারা দেখছেন যে অকশনের যত সম্ভব, গত বছর 14ই অক্টোবর অকশনটা হয়েছিল। অকশনের আগের দিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক, কিন্তু যখনই অকশন আমরা বসতে যাব তার আগে আসলে আমার স্বপ্নভঙ্গ বা কি বলবো, এটা আসলে ভাষায় বলা প্রকাশ করা আমার এই মুহূর্তে আসছে না। তার পরবর্তী স্টোরিগুলো তো সবাই জানে। শফিক সাহেবের রাজশাহী হয়ে যায়। শফিক সাহেবের যে কথাটা আসলো, এটা আমার কাছে মনে হয়েছে আমি ইন্টারেস্টিংই বলবো যে একজন ক্যারেক্টার, যে শফিক সাহেব ইনক্লুড হওয়া। তো এই ইনক্লুশনটা আসলে কোথায় থেকে মানে যুক্ত হলেন, উনি কোথায় থেকে যুক্ত হলেন অ্যাকচুয়ালি? যে দীপনের স্বপ্নের মধ্যে, আমি যদি স্বপ্নই বলি, যে দীপনের স্বপ্নে শফিক সাহেবের এন্ট্রি কোথায় থেকে? হ্যাঁ, আমি যতটুকু জানি যে ঢাকাতে যখন আমরা গেলাম বিসিবিতে, যে নিয়মগুলো আমরা জানতাম যে এই জিনিসগুলো লাগে, যে ক্রাইটেরিয়াগুলো থাকে, এখন তো জনগণ সবাই জানে। কারণ এখন এইটার পর থেকে অনেক নিউজ, ব্যাংক গ্যারান্টি, এন্ট্রি ফি, এই বিষয়গুলো তো আসলে সবাই এত ডিটেইলস জানতো না। তো এই বিষয়টা যখন আমরা জানলাম যে না, এন্ট্রি ফি গতবার ছিল 1.5 কোটি টাকা, এর পাশাপাশি ব্যাংক গ্যারান্টি প্রথমে করা হয়েছিল 8 কোটি টাকা। আচ্ছা, তো আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পর থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল না। সেখানে সবগুলো টিম বলে যে না, এখানে 4 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি করলে সব টিমের জন্য ভালো হয়। আচ্ছা, সেইখান থেকেই কিন্তু ব্যাংক গ্যারান্টিটা 4 কোটি টাকা করা হলো কমিয়ে, এবং একটা টিম যখন পার্টিসিপেট করবে তখন ওই টিমটার যে
ওন করবে, এটা একক ব্যক্তি মালিকানায় কিন্তু হবে না, একটা কোম্পানি হতে হবে, মিনিমাম একটা কোম্পানি হতে হবে এবং অবশ্যই একটা ভ্যালুয়েবল কোম্পানি হতে হবে, আচ্ছা যাদের অবশ্যই ট্রানজ্যাকশন যে স্টেটমেন্টটা থাকবে অবশ্যই একটা লিমিটেশন, মানে ভালো একটা লিমিটেড হতে হবে। আচ্ছা তো সেই ক্ষেত্র থেকেই আসলে ভ্যালেন্টাইন গ্রুপের সাথে আমাদের যাওয়া, যেহেতু রাজশাহীতে আমাদের অনেক সামর্থ্যবান ব্যবসায়ী ছিল, আমি অনেকের দরেও গিয়েছি, কিন্তু ওইভাবে আমি সারাটা আসলে পাইনি। পেরে উঠিনি। আচ্ছা তখনই আমার সাথে ব্রাদার্স ইউনিয়নের একজন অফিসিয়ালের সাথে পরিচয় হয়। আচ্ছা সে আমাকে সাজেস্ট করে যে আপনি হয়তো বা ওনার সাথে কথা বলে দেখতে পারেন। সেখান থেকেই আসলে শফিক ভাইয়ের সাথে পরিচয় এবং ভ্যালেন্টাইন গ্রুপের এই বিপিএল যাত্রা। আচ্ছা, মানে ওইভাবে করে শফিক ভাইয়ের আসলে শফিক সাহেবের আসলে ইনক্লুডিং হওয়াতে রাজশাহী ওনাদের সঙ্গে। আচ্ছা, এবার আরেকটু বিষয়ে আসি। আমরা যখনই বিপিএল নিয়ে কথা বলি আমরা অনেক প্লেয়ারদের কথা বলি, ইভেন হচ্ছে ইন্টারভিউ আমরা এটা দেখছিলাম যে রাজশাহীতেও, কারণ রাজশাহীর এরকম আমরা ঐতিহ্য দেখছি, অ্যান্ড্রি রাসেলকে দেখছি, আমরা আরও বড় বড় প্লেয়ারদেরকে, মঈন আলীকেও দেখছি আমরা রাজশাহীর হয়ে খেলতে। তো সেই জায়গাতে আমি যতক্ষণই জানি যে তোমারও স্বপ্ন ছিল যে তুমি অ্যান্ড্রি রাসেল, ট্রাভিস হেড এবং বেশ ভালো ভালো কিছু নামকে ইনক্লুড করার, কিন্তু আমরা সিনিয়রটা আমরা আসলে স্কাউটিংটা করছিলাম, কিন্তু আপনারা জানেন যে আমাদের যে প্লেয়ারগুলো গতবার ছিল যারা লোকাল প্লেয়ারের মধ্যে থেকে কিন্তু এবারও 5 জন থেকে 6 জন টিমে আছে। হ্যাঁ, এবার তাহলে স্কাউটিংটা আমাদের কিন্তু কোনোভাবে আপনি খারাপ বলতে পারবেন না। দেখেন গতবারের 5 জন এবার কিন্তু এমার্জিং এশিয়া কাপের যেটা খেললো, বাংলাদেশ ফাইনাল খেললো, এই টিমেও ছিল। তো তখন অনেক কথা হয়েছে যে এই প্লেয়ারগুলো আসলে কেমন করবে বা আন্ডার রেটেড প্লেয়ার। আসলে ব্যাপারটা সেটা না, আমরা স্কাউটিং করার মাধ্যমেই কিন্তু আমরা প্লেয়ারগুলো নিই, কারণ আমরা দেখেছিলাম যে তাদের লোকাল ক্রিকেটে তাদের ফর্ম, তারা লোকাল ক্রিকেট আপনি প্রিমিয়ার লিগ বলেন, এখানে তারা খুব ভালো পারফর্ম করে। আমাদের যেহেতু ক্রিকেটের সাথে আমি 15 থেকে 17 বছর আছি, আমাদের স্কাউটিং সম্বন্ধে অনেকেই জানে। আরসিসি রাজ কমিউনিটি ক্লাব যে প্লেয়ারগুলোকে নিয়ে এসে খেলিয়েছে রাজশাহীতে, আপনারা জানেন যে এই প্লেয়ারগুলো এখন প্রত্যেকজনই কিন্তু একটা মানে জাতীয় দলে মানে করা নাড়তেছে। সোহানের কথা, হাবিবুর রহমান সোহান থেকে শুরু করে অনেক প্লেয়ার আছে, মেয়েরা ওহিন অনেক ভালো করতেছেন। প্রীতমের কথা আপনি বলতে পারেন, টেস্টে অনেক ভালো করছে। আমার বিশ্বাস যে প্রীতম হয়তো বা 1 বছর থেকে 2 বছরের মধ্যে হয়তো বা টেস্টে জায়গা করে নেবে দলে। এখন আমাদের যে স্কাউটিংটা ছিল, আমরা তো আসলে একদিনে ক্রিকেটে আসে নাই যে আমি হুট করে গেলাম, আমি স্বপ্ন দেখলাম আমার বিষয়টা হয়ে গেল। আসলে ব্যাপারটা ছিল আমরা ক্রিকেটের সাথে দীর্ঘ 15 বছর ধরে জড়িত। আমরা জানি যে ক্রিকেটটা মাঠের খেলাটাতে কারা পারফর্ম করতে পারে, তো ওইভাবেই আমাদের স্কাউটিংটা ছিল, এটা লোকালদের ক্ষেত্রে। আর ফরেনার যেগুলো ছিল আমাদের তো অবশ্যই লিস্টেড ছিল, কিন্তু আমি বললাম তো 14ই অক্টোবরের আগের দিন থেকে আমাদের হাত থেকে আসলে জিনিসগুলা মানে দূরত্বটা শুরু হয়। আগে ছিল আমাদের যে টিমটা আমাদের ছিল ভ্যালেন্টাইন গ্রুপের ব্যানারে, আমরা যে দুর্বার রাশিটা হলো, আমাদের 3 জন প্রতিনিধি ছিল। আচ্ছা, 3 জন প্রতিনিধি ছিল, যারা 3 জন স্টেক হোল্ডার ছিল এক কথায়। আচ্ছা, কিন্তু জাস্ট অকশনের আগের দিন শফিক সাহেব বিসিবিতে একটা মেইল করেন যে আমাদের মধ্যে যে ডিটটা হয়েছিল সেটা ক্যান্সেলেশন করার জন্য। আচ্ছা, তখন আমরা বিপিএল এ যখন গভর্নিং কমিটির সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আমার কাছে তো মেল আসতো, এখন আমার কাছে মেল আসছে না, কারণ 3 জনকে মেলের বিষয়ে অ্যাটাচমেন্ট করে। আচ্ছা, সেটা হলো ওনার, কো ওনার, অথবা দেখা যাচ্ছে দুর্বার রাজশাহীর যে নিজস্ব একটা মেল থাকবে। তো শফিক সাহেবের কথার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে তখন মানে এক কথাই বের করে দেয় গ্রুপ থেকে, কারণ শফিক সাহেব বললে যে না, আমরা নিজেরা এটা পরিচালনা করব, এখানে আমার সাথে কোনো স্টেক হোল্ডার বা আদার্স কেউ এখানে থাকবে না। আচ্ছা, বিষয়টা আমরা তখন কো ওনার থেকে হয়ে গেলাম অ্যাডভাইজার, কি বলা যায়, যে উপদেষ্টা। মানে এই বয়সে উপদেষ্টা হয়ে গেলাম, স্বপ্ন থেকে শুরু করে কোনার পরে উপদেষ্টা। জি, আমি আপনারা দেখছেন একটা অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছিলাম, সেখানে অ্যাডভাইজার লেখা ছিল। আসলে আপনি বলতে পারেন যে না, আপনার তো আসলে অকশানে দেখার পরে যখন এত ঘটনা ঘটলো, তাহলে আপনি পরবর্তীতে আপনাকে অনেক সময় হোটেলে দেখা গিয়েছে বা মাঠে দেখা গিয়েছে, তা আপনি আসলে কি হিসেবে ছিলেন? অ্যাডভাইজার হিসেবে ছিলাম। তারা একটা আসলে আমাকে, যেহেতু আমি ইনিশিয়েটর ছিলাম, তারা আমাকে ওইভাবে হয়তো আর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি। এবং আপনি কি বলতে পারেন আসলে অ্যাকচুয়াল কারণটা আমি আজকে বলি। আমরা যে প্রথমে 1.5 কোটি টাকা দিই এন্ট্রি ফিটা, এটা টোটালটাই আমাদের দেওয়া। আচ্ছা, এখানে 1 টাকাও শফিক সাহেব দেয় নাই। এটা এই রিলেটেড যারা জানে, এবং ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে, প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে যে শফিক সাহেব কোনো টাকা না দিয়ে তার জাস্ট গ্রুপটা শো করার জন্য টোটাল টিমের মালিক সেজে গেলেন। আচ্ছা, মানে এটা জাস্ট অদ্ভুত না বিষয়টা? অথরিটিটা জি, চেঞ্জ হয়ে গেল, পুরো অথরিটি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এই জায়গাতে আসলে মানে অল অফ এ সার্টেন মানে এত তাড়াতাড়ি এই জিনিসগুলো হওয়ার
মানে কিভাবে কি আসলে? না আসলে এত তাড়াতাড়ি বললেও জিনিসটা ভুল হবে। গতবার দেখবেন অনেক যদিও সময়টা মানে কি বলবো মানে মানে অস্থির ছিল, অস্থির একটা অস্থির সময় ছিল, ছিল। 5ই আগস্ট গেল, ফারুক স্যার যত সম্ভব 21শে আগস্ট তিনি বিসিবির দায়িত্ব নিলেন। এত অল্প সময়ে বিপিএলটা আয়োজন করছেন গতবারে, এটা আপনি এখন যদি চিন্তা করেন মানে যত সমালোচনাই করেন না কেন, যেন একটা ভালো আয়োজন করতে গেলে সমালোচনা থাকবে, কিন্তু তারা যে চেষ্টাটা করেছিল আমি বলবো অবশ্যই ভালো চেষ্টা ছিল। কারণ দেখেন 14ই অক্টোবর নিলাম হয়েছিল, নিলাম অকশনে আমরা প্লেয়ার ইয়ে ছিল। এর পরবর্তীতে এই বছর দেখেন আমরা রিসেন্ট মানে মাত্র গতকালকে যত সম্ভব আমি যদি ভুল না করি গতকালকে 30শে নভেম্বর নিলাম হলো, খেলা শুরু হবে 26শে ডিসেম্বর। মানে আপনি সময় পাচ্ছেন মাত্র 25 ডেজ, 25 দিন, কিন্তু আমরা একটা ভালো সময় পেয়েছিলাম। আমরা মোটামুটি 2 মাসের মতো একটা সময় পেয়েছিলাম আমাদের স্পন্সর কালেক্ট করা থেকে শুরু করে আরও যে বিষয়গুলো থাকে, আমরা কিন্তু একটা যথেষ্ট সময় পেয়েছিলাম। তো ওই দিক থেকে এবার সময়টা যদিও কম, আবার আমরা যে সময়টা পেয়েছিলাম সময়টা একটা মানে টিম গোছানোর জন্য কিন্তু একটা যথেষ্ট সময় আমরা পেয়েছিলাম। কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো, আমাদের যে প্ল্যানিং ছিল, আমাদের যে মানে আমরা যেভাবে আগাবো সেই জিনিসটা আমরা আর আমাদের হাতেই ছিল না। আচ্ছা, আপনাকে আমি বললাম যে 14ই অক্টোবরের পর থেকে টোটাল মানে টিমটা মানে শফিক সাহেব আমার মানে একর করে নেই কি আমি ঠিক বলতে পারছি না এটা আসলে ইয়েতে বিসিবিতে মেল করার পরে মানে তারা বললে যে এই টিমের একক মালিক আমি, এখানে আর কেউ মালিক নেই। সো এখন থেকে যেই জিনিসগুলো হবে টোটালটা আমি ম্যানেজ করব। আমাদের যে প্ল্যানগুলো ছিল, আমাদের যে স্পন্সরের যে আমাদের যাদের স্পন্সরগুলোর সাথে আমরা কথা বলেছিলাম, এগুলোকেও তারা পরে অ্যাকসেপ্ট করে না। মানে আমি খুবই অবাক হই যে আসলে বিষয়টা মানে কি হচ্ছে। তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে তার গ্রুপ অফ কোম্পানি থাকার ফলেই তারা বেশি ট্রাস্টেড হয়ে গেল রাদার দেন ইনিশিয়েটর। রাইট, এটা হচ্ছে মেন ফ্যাক্ট, যার কারণে আসলে রাজশাহীর যে চিন্তা ভাবনাগুলো দীপনের ছিল সেটার ইমপ্লিমেন্টের জায়গা পেল না। আচ্ছা, তার মানে এই এই এতখানি থেকে আমরা যেটা বুঝতে পারি যে তাহলে দীপনকে যে তারা অ্যাডভাইজার হিসেবে রাখছিল এটা একটা তারা সম্মান দেখাইছে উল্টা। এটা সম্মানটা আসলে সম্মান দেখায় না, এটার পিছনে গল্প আছে। আচ্ছা, গল্পটা যদি হয় আজকে মন খুলেই বলি আপনার এখানে, সেটা হচ্ছে যে আমরা যখন বললাম যে যেহেতু আপনি আমাদেরকে রাখছেন না, তাহলে এন্ট্রি ফি যে 1.5 কোটি টাকা এটা আপনি ফেরত দেন। ওকে, তো তিনি প্রথমে বললো যে ঠিক আছে 3টা ম্যাচ যাক, তারপরে আমি তোমাদের টাকাটা ফেরত দিব। আচ্ছা, 3টার পরে 6টা ম্যাচ শেষ হলো, অনেক নাটক আমরা দেখছি দুর্বার আসেনি, অনেক হোটেল পেমেন্ট আটকানো, আরো অনেক এই বিষয়গুলা আসলে হোটেল ভাড়া তিনি দিতে দেরি করছেন। তিনি এখন আমাদের 1.5 কোটি টাকা আসলে কিভাবে দিবেন বুঝতে পারছি। আমরা কিন্তু বিসিবিকে ব্যাপারটা জানিয়েছি যে যেহেতু আমরা এই পার্টের নাই, অ্যাজ এ স্টেক হোল্ডার আমরা যদি তখন কথাগুলো বলতাম তাহলে আরও বিপিএল এর দুর্নাম হতো। আচ্ছা, আমরা বাংলাদেশের ক্রিকেটের সাথে ওই সময়ে কিন্তু কথাগুলো মিডিয়ার সামনে বলি নেই। আমার সাথে অনেক সাংবাদিক ভাইদের পরিচয় আছে, তারা কিন্তু অনেকেই আমাকে বলছিল যে আপনি মিডিয়ার সামনে আসছেন না কেন। কিন্তু আসলে আমি চিন্তা করছি যে আমি যদি এই কথাগুলো বলি যে একটা টিম নিয়ে এত নাটক হচ্ছে, তো এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্যই আর ভালো কিছু হতো না। বুঝতে পারছি। আসলে মানে কথার পিছনে কথা এত, এটা আসলে না জানলে মানুষ আসলে মিসকনসেপশনও কিন্তু তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিছু প্লেয়ার নিয়ে কথা যেমন বলছিলাম, পেমেন্টের সমস্যার কারণে অনেক কিছু যেমন বলছিলাম, তার মধ্যে একটা সমস্যা যেটা আমার কাছে মনে হয় মানে খুবই আলোচিত হয়ে গেছে, সেটা হচ্ছে ফরেন প্লেয়ারদের প্র্যাকটিসে না আসা এবং হচ্ছে ম্যাচ বয়কট করা। তো এই ঘটনাটা যেহেতু আমি ওই সময়টা ওখানে ছিলাম, আমি দেখেছি আসলে ওই সময়ে তিনি তো সবাইকে চেক দিচ্ছিলেন। তো আমাদের দেশি যারা প্লেয়ার ছিল তারা হয়তো তার কথাতে কিছুটা আশা করেছিল, কিন্তু তারা যারা ফরেন প্লেয়ার ছিল তারা মানে আসলে ভরসা করতে পারে নাই, কারণ তার কথাগুলোর সাথে একটাও কথার সাথে কাছের মিল ছিল না। ইভেন বিসিবি থেকেও বিসিবির প্রতিনিধি কিন্তু খেলোয়াড়দেরকে বলছিল ওই সময়, আচ্ছা, যে আপনারা অবশ্যই আপনাদের পেমেন্ট পাবেন, দেশের স্বার্থে হলেও আপনারা খেলেন। তো এই দিক দিয়ে আমি অবশ্যই বলবো আমাদের লোকাল প্লেয়ার যারা ছিল তারা মানে অবশ্যই তারা ওই সময়ে মানে রেসপেক্ট দেখাইছে। কারণ আপনি দেখেন যখন বিদেশিরা গেল না, আমার নিজের চোখে দেখা মোহাম্মদ হারিসের নেতৃত্বেই কিন্তু যে তখন 6 থেকে 7 জন প্লেয়ার ছিল ফরেন প্লেয়ার, তাদেরকে কিন্তু একটা রুমের মধ্যে
রেখে দেওয়া হলো যে আচ্ছা তোমরা আজকে আমরা যাব না কেউ যাব না, আচ্ছা আমরা আজকে কেউ যাব না। রায়ন বার্ল থেকে শুরু করে আমার যতটুকু চোখে ভাসছে তারা বললো আমরা কেউ যাব না। ইভেন বিসিবি থেকেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, আচ্ছা তারপরেও এটা তারা তারপরেও পড়াশোনা তারা জায়গা পায়নি। যায় নাই। তবে আমার যতটুকু মনে হয় এর পিছনেও হয়তো কোনো কারণ থাকতে পারে, থাকতে পারে। কারণ যদি তারা আশ্বস্ত না হয়ে নাই যেয়ে থাকে তাহলে তারা পরের ম্যাচগুলো আবার কেন খেললো? কেন গেল ডেফিনেটলি। তো আসলে অনেক গল্প থাকে। আর না আমি বুঝতে পারছি যে আসলে যতটুকুন আমরা দেখতে পাই আসলে ঘটনাটা ঠিক তেমন না, আরও অনেক কিছুই থাকে যেটা আসলে আমরা সবসময় জানতে পারি না বা বুঝতে পারি না। অবশ্যই তাই, আসলে এই কারণেই আসলে আমরা জানতে চাই অ্যাজ এ ফ্যান হিসাবে, কারণ যখনই রাজশাহীর নাম আসে, আমরা যারা রাজশাহীকে ভালোবাসি, রাজশাহীতে থাকি, আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খায় যে কেনই বা হচ্ছে এই সমস্ত ঘটনার সঙ্গে আমাদের রাজশাহীর নামটা যুক্ত হবে, কেনই বা আমরা এটার হচ্ছে প্রপার রেসপেক্টের জায়গাটা পেলাম না। যাই হোক, আমরা নিশ্চয়ই জানতে পারছি আমাদের বিষয়গুলো নিয়ে। এবার একটু বর্তমানে বিপিএল নিয়ে একটু কথা জানতে চাইবো যে আমরা তো দেখলাম এবার আবার নতুন টিম, ফারুক সাহেবও এবার আছেন, আবার সঙ্গে সঙ্গে আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাইও আছেন, তো ওনাকে নিয়ে তো আর বলার কিছু নাই এনাদেরকে নিয়ে। এবারের আয়োজনটা আসলে কেমন দেখছেন? কেমন? না আসলে আরও অনেক বেশি জটিলতা ছিল, কারণ অনেক কিছু তারা ফেস করছে এবং এই যে শেষ মুহূর্তের কাজগুলো এত তাড়াহুড়ো করে করা, এটা আরও আগে থেকে হয়তো আমরা দেখতে পেলে ভালো হতো, গোছানো হতো। কিন্তু আসলে আপনারা জানেন যে বিসিবির একটা নির্বাচনের ছিল, এই নির্বাচন কেন্দ্রিক অনেক ঘটনা ঘটে গেছে। তো এই দিক দিয়ে আমার মনে হয় যে তারাও একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে ছিল। তো সব মিলিয়ে যে এবার বিপিএলটা হচ্ছে এটাই সাধুবাদ জানাই, ভালোভাবে বিপিএলটা আয়োজন হোক। এবং এবার বের কিন্তু হচ্ছে আমরা দেখলাম বিপিএলে অনেক দিন পর কিছু চেঞ্জেসগুলো আসছে, তার মধ্যে হচ্ছে লম্বা সময়ের জন্য টিমগুলো পাওয়া, মানি গ্যারেন্টিটা আগে ঠিকঠাক মতন পাওয়া, এটা একটা, এবং নিলাম ফেরা। তো এই সমস্ত বিষয়ে কি আমাদেরকে একটা পজিটিভ মেসেজ দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই একটা পজিটিভ ভাইব দিচ্ছে আগামীর জন্য, এটা অবশ্যই ভালো। আচ্ছা, এটা যদি আমাদের ধরে রাখতে পারে বিসিবি, তাহলে এটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। আসলে আমরা যে চেঞ্জেসগুলো দেখতেছি ধরে রাখতে হবে, ধরে রাখতে পারলে অবশ্যই ভালো। আচ্ছা, বিসিবি নিয়ে যেহেতু আমরা কথার মধ্যে আসলাম, আমার মাঝে মধ্যে যেটা মনে হয় যে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের কথা যদি চিন্তা করি, বিসিবিকে নিয়ে যদি চিন্তা করি, প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে, আমার কাছে মনে হয় আলাদা আলাদা একটা দল। কারণ বিসিবিতে ঘিরে অনেকগুলো ঘটনা দেখি, আমরা বাংলাদেশ টিমকে ঘিরে অনেকগুলো ঘটনা দেখি। তো এটা কি মনে হয় যে আমরা আমাদের মাঠের খেলার চাইতে কথার খেলায় বেশি ফোকাস? না আসলে দেখবেন বাংলাদেশ যতগুলো স্পোর্টস আছে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়, তো এটা নিয়ে আসলে কথা হবেই। আপনি তো কাউকে মানে আপনি কোনো সাংবাদিক গেলে একটা রিপোর্ট করলে তাকে আপনি আটকে রাখতে পারবেন না। সো গল্প থাকবেই, গল্প থাকবে, আসলে তাই, গল্প থাকবে, গল্প না থাকলে আসলে মানে হবেও না। না দেখেন সাংবাদিকরা যতই যাই করতেছে, এইটা কিন্তু হাইলাইটস করছে তারা যদি এখন থেমে যায়, তারা ক্রিকেট ফোকাস না করে যদি সরাসরি, যেমন ফুটবলটাও কিন্তু ক্রেজ বেড়ে গেছে, এটাও ডেফিনেটলি কিন্তু এখন সাংবাদিকরা কাভার করছে। তো দেখেন ফুটবল আর ক্রিকেট যে কাভারটা করতেছে তারা বলেই কিন্তু এটা হাইলাইটস হচ্ছে। আমাদের দেশে তো আরো অনেক খেলা আছে তাই না, সেগুলো কিন্তু এইভাবে হাইলাইটস হচ্ছে না, বা সাংবাদিকরা আরো বড় বড় আয়োজন হচ্ছে কিন্তু তারা তো ওইভাবে কাভার করছে না বলে কিন্তু আমরা জানতে পারছি না যে এখানে আমাদের আরো স্পোর্টস হয়। তা তো অবশ্যই, আমরা আসলে ওই লাইমলাইটে না আসলে স্পোর্টসগুলো সামনে আগাচ্ছেও না। আমার কাছে মনে হয় এটার দিক থেকেও যে আমাদের প্রত্যেকটা স্পোর্টসকে সামনে আনা উচিত, এটা আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আবার একটু পুরাতন দিনে ফিরতে চাই দীপন, সেটা হচ্ছে আমি জানি ওই সময়টা সবসময় টাফ ছিল, যেহেতু যখন নিজের চিন্তা শক্তি স্বপ্ন অন্য কারো কাছে চলে যায়, এটাকে সার্ভাইভ করাটাই অনেক বড় ব্যাপার। তো ওই দিনগুলোর মধ্যে থেকে আমি যদি বলি সবচেয়ে টাফেস্ট মুভমেন্টটা কী ছিল, বা কোন দিনগুলো মনে হয়েছিল যে না আল্লাহ আমাকে এখান থেকে মানে অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ আমি এবার এখান থেকে রিলিজ পেতে চাই, এরকম কোনো সিচুয়েশন? আসলে টাফ ছিল প্রত্যেকটা দিনই, কারণ এত বড় একটা জায়গা এখানে তো আসলে আমরা যখন প্ল্যান করি তখন আমরা মিনিমাম একটা টার্গেট ছিল যেখানে 10 কোটি টাকার মতো একটা খরচ হবে, আমরা ওইভাবেই কিন্তু সকল প্ল্যানিংগুলো আমাদের ছিল। কিন্তু আমরা যদি একত্রিতভাবে করতে পারতাম টোটাল ম্যানেজমেন্টটা, তাহলে আসলে এত নয়েজ হইতো না, মানে যে আমরা বিশৃঙ্খলা বা যেটাই বলি না কেন। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা বিষয় অনেক টাফ ছিল। আর আমার আমি এমনও মনে হয়েছে, আপনি যেটা বললেন যে না আমি হয়তো সবকিছু রেখে চলে যাই, কিন্তু দিন শেষে একটা পিছু টান ছিল। ওই যে আবার কিন্তু চলে আসছে টাকার বিষয়টাই, যে এই যে 1.5 কোটি টাকার এন্ট্রি ফি টোটাল টাকাটা কিন্তু আমাদের দেওয়া, এই টাকাটা কিন্তু আমরা এখন পর্যন্ত ফেরত পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং শফিক সাহেব যেটা বলছিল যে 3টা ম্যাচ 6টা ম্যাচ, দেখেন বিপিএল শেষ হয়ে গেল,
নতুন বিপিএল আবার চলে আসলো নতুন বছরে 12তম আসর, কিন্তু এখনও কিন্তু মানে এখন পর্যন্ত তারা আমাদের ওই টাকাটা ফেরত দেয়নি। ইভেন শফিক সাহেব কিন্তু একটা মুচলেখা দিয়েছিল আচ্ছা, যে বিপিএল সংশ্লিষ্ট খেলোয়াড়দের এবং সকল স্টেক হোল্ডারদের যে পেমেন্ট এটা আমি করব। আচ্ছা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ে এটা কিন্তু তার লিখিত দেওয়া আছে। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সে সম্পূর্ণ বিষয়গুলা ফিল আপ করে নাই। আচ্ছা। তো সেই জায়গা থেকে কি আসলে মানে যেহেতু এটা হচ্ছে সরকারের অধীনেও তো এখন চলে গেছে, তো সেই জায়গা থেকে তো আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ এই বিষয়গুলো সর্ট আউট হবে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এছাড়াও একটা মজার বিষয় যে আমরা প্রায় শুনি হচ্ছে প্লেয়াররা টাকা পাচ্ছে না বা প্লেয়াররা টাকা পায়নি, কিন্তু দেখেন ওনার থেকে যে স্টেক হোল্ডার হয়ে গেল সেও কিন্তু এখন পর্যন্ত টাকা পায়নি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেকেই হয়তো বা মানে আমি বলি যে দীপনকে হয়তো বা আমরা অনেকেই মিসরিডও করে রেখেছি আমার কাছে মনে হয়। তবে আমার কাছে যেটা বিশ্বাস, আজকের কথাগুলো শোনার পর হয়তো বা আমাদের যে ইমপ্রেশন দীপনের উপরে বা আমরা যে চিন্তাগুলো করেছি সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমরা আবার কন্টিনিউ করবো, তো এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির পর আবার কথা হচ্ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ব্রেক থেকে ফিরছি, আবার গল্পে যাই। দীপন, জানি অনেক বড় লস আছে এখানে, লসের মধ্যে একটা আছে ইমেজ লস, ঠিক না? মানে দীপনকে যেভাবে মানুষ চিন্তা করতো, যেটা আমি প্রথমেই বললাম, ফাইন্যান্সিয়াল লস তো আছেই। তো এইসবগুলো আসলে কিভাবে ডিল করছো বা এগুলো এখন কেমন লাগে বিষয়গুলো ফেস করতে? আসলে ইমেজের কথা যদি বলি তাহলে আসলে আমি 2024-এর আগের ইমতিয়াজ দীপন আর 2024 আপনার একটা বিপিএল, হ্যাঁ, এটা অনেক ডিফারেন্ট। আসলে যারা আমার কাছ থেকে চেনে তারা হয়তো আমাকে বোঝে, কিন্তু দেখা যাচ্ছে অনেকে যারা চেনে না তারা তো আর আসলে মানে তারা বুঝবে না, তারা তাদের মতো মন্তব্য করবে। তো বিষয়টা হচ্ছে যে আমি ইমতিয়াজ দীপন, আমি যতটা আমাকে চেনে, এটা কল্যাণ আরসিসির অনেক অবদান আছে, রাজ কমিউনিটি ক্লাবের মাধ্যমে কিন্তু অনেকে আমাকে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে সবাই চেনে। তো বিষয়টা হচ্ছে ইমেজের এখন মানে আমি কিন্তু মোটামুটি ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ ছিলাম, যেমন না যে বিপিএল এর পরে এসে আমার অ্যাক্টিভ বা ফলোয়ার বাড়ছে বা এটা কিছু, এমন তো কিছু না। কিন্তু দেখা যাচ্ছে যে কি হয়েছে, বিপিএল এর পরে আমি ফেসবুকেও কোনো পোস্ট করতে মানে কমফোর্টেবল ফিল করি না। আচ্ছা, আমি দেখা যাচ্ছে আমার ছেলের বার্থডে মানে একটা উইশ করছি, সেখানে অনেকে এসে একটা নেগেটিভ কমেন্টস করে যে প্লেয়ারের পেমেন্ট হয়েছে। তো আসলে অনেকেই জানে না যে না, অ্যাজ এ ইনিশিয়েটর, অ্যাজ এ ওনার, দুর্বল রাজশাহী যাত্রা শুরু হওয়ার পরে যে 14ই অক্টোবরেই কিন্তু আমার স্বপ্নটা মানে কি বলবো শেষ হয়ে গেছে। তো এই বিষয়গুলা জানি না যে হয়তো আরও আগে বলার ছিল বা বলিনি, বা আসলে আমি টোটালটাই মানে অ্যাভয়েড করেছি। আচ্ছা, আচ্ছা। মিডিয়াকে আমি চেষ্টা করছি যে আসলে আমার কোনো কিছু মানে অ্যাটলিস্ট বিপিএল নিয়ে কোনো কথা বলতে আমি কমফোর্টেবল ছিলাম না। আপনার কথা আমি ফেলতে পারিনি, ফিল্ড স্টোরিকে আসলে মানে আপনার আগের এপিসোডগুলো আমি দেখছি। তো আমার মনে হয়েছে যে না, আপনি আমাকে আমন্ত্রণ জানাইছেন, আপনার মাধ্যমে হয়তো আমার কিছু পরিচিত জন বা রাজশাহীবাসী বা গোটা দেশবাসী যারা দেখবে হয়তো এখান থেকে কিছু ভুল ধারণাটা থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু অনেক কিছুই হারিয়েছি। যেমন এই প্রথম আমার মনে হয় যে আমার আব্বু খুব খুশি হয়েছিল যে আমার ছেলে কিছু একটা করছে। তো সে তো তার একটা প্রাউড ফিলের জায়গা ছিল, তার বন্ধু বান্ধবকে সে বলছিল যে না, দীপন তো এইরকম একটা পর্যায়ে গেছে। কিন্তু আফটার দ্য বিপিএল, বিশ্বাস করবেন কি জানি না, আব্বুর সাথে আমার মাত্র একবার কথা হয়েছে। আমার মেয়ে স্কুলে যায়, তারা তো বোঝে, অনেক কিছু জানে, তাকে তার ফ্রেন্ডেরা অনেক কিছু বলে। তো এই দিকটা তো সেও মন খারাপ করে বাসায় আসে। তো এই অনুভূতিটা আসলে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি উপরওয়ালাকে বিশ্বাস করি, হয়তো বা আগের ইমতিয়াজ দীপন হয়তো বা খুব তাড়াতাড়ি ফিরে আসবে ইনশাল্লাহ। না, আমরাও যেটা বিশ্বাস করি এবং দোয়া করি ইনশাল্লাহ যে ইমতিয়াজ দীপন আরও স্ট্রংভাবে ফিরে আসবে ইনশাল্লাহ। আর যেই লসগুলো আছে আসলে টাকা দিয়ে এটা লস পূরণ করা সম্ভব না। আসলে আমরা কখনোই লস লাভের হিসাব করে কিন্তু এত বড় স্বপ্ন দেখিনি। আমরা চিন্তা করেছিলাম একটা লং টার্মে
বাংলাদেশের ক্রিকেটের জন্য যতটুকু অবদান রাখা যায়। লোকালি আমরা চেষ্টা করেছি, রেখেছি, এটা রাজশাহীর মানুষ না, অনেকেই জানে। কিন্তু যেই সময়টা আমাদের একটা টিম হিসেবে যাওয়ার কথা ছিল, ওই হিসেবে কিন্তু আমরা লস লাভের হিসাব করে যাই নাই। যে আমরা চিন্তা করেছি বাংলাদেশ ক্রিকেটের যতটুকু অবদান রাখা যায় আমাদের নিজ নিজ জায়গা থেকে। কিন্তু ওভারঅল যেহেতু আমাদের ওখানে টাকাটা ব্লক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে আর্থিক যে লসটা কখন মনে হবে না যে না আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আমি ছুতে যদি পারতাম, আমার এটা হয়তো বা আমার মনকে আমি সাই দিতাম যে না এইটা মেনে নেওয়ার মতো। কিন্তু আপনি জানবেন যে না, রাজশাহী শহরে কিন্তু আমার অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, ওই সময় কিন্তু আমাকে বেশ কয়েকটি রেস্টুরেন্ট সেল করতে হয়েছে। এখন তারপরেও আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। না, ইনশাআল্লাহ আমরাও চাই দীপন আবার যেন ঘুরে দাঁড়াক। দীপন, যে লসের কথা আমরা বলছি, যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা 1.5 কোটি টাকা, সেটার কি কোনো অ্যামাউন্টই এখনো না, এখানে আমরা যে কয়েকজন মিলে ইনভেস্টমেন্ট করেছিলাম, আমরা একটা সিঙ্গেল টাকাও আমরা পাইনি। এটা শফিক ভাইকে জানি না এইটা তার কান পর্যন্ত পৌঁছাবে কিনা, বা বিসিবির কেউ এটা দেখবে কিনা। যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি এটা নিয়ে জানতে চাই বা অ্যাকচুয়ালি ফেস টু ফেস কথা বলিয়ে দিতে চাই, শফিক সাহেব কিন্তু এখন আর আমরা ফোনে পাই না। আচ্ছা, তার অফিসে গেলে ভ্যালেন্টাইন গ্রুপের অফিসেও তিনি অফিস করেন না। আচ্ছা। তো আমরা আসলে রাজশাহী থেকে ঢাকা যে কয়বার তার কাছে যে আসলে একটা মানুষের কাছে টাকার কথা বলা যায় বা মুভ করা যায়। তো এখন আসলে আমরা জানি না টাকাটা ফেরত পাবো কিনা। সুপার, দেখা যাক। তো সেই ক্ষেত্রে তো আসলে এটা টোটালটাই এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, যে আমি আসলে যদি উনি চাই তাহলে হয়তো বা পাবো, এছাড়া হয়তো বা নাও পেতে পারি। ব্যাপারটা তো জি, আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে। সেখানে টাকার রিটার্নের ব্যাপারটা কিন্তু আসতো না যদি আমরা অ্যাজ এ টিম থেকে আমরা টোটাল বিপিএলটা নামাইতাম, তাই না? তিনি আমাদেরকে 14 তারিখের আগে, এক্সাক্ট ডেটটা আমার মনে নাই, বিসিবিতে একটা মেল করেন, মেল করে স্ট্রেট বলে দেন যে টোটাল দুর্বার রাষ্ট্রের মালিকানার একক মালিকানা তিনি, ভ্যালেন্টাইন গ্রুপ, শফিক রহমান। তাহলে তার পরবর্তী যে দায় দেনা বা যেটাই বলেন না কেন, রাশিয়ার ইমেজ নিয়ে যে ক্ষতিটা হয়েছে অবশ্যই তার কারণেই হয়েছে। আমরা যারা ক্রিকেটের সাথে ছিলাম, আমরা তো একটু হলেও জানি যে ব্যাপারগুলো কিভাবে সলভ করা যায়, তাই না? ব্যাপারটা না, তো অবশ্যই একটা প্লেয়ারের সাথে তাকে কতখানি সম্মান দিতে হয়, তাকে প্লেয়ারকে সম্মানের জায়গায় রাখতে হয়, এটা তো হুট করে একজন কেউ এসে কিন্তু এটা দিতে পারবে না। কারণ আমরা একদম রুট লেভেল থেকে ক্রিকেট ক্রিকেটের সঙ্গে খেলেওছি, ক্রিকেট সাথে ছিলাম এজ এ অফিসিয়াল, আমরা জানি। এবং যারা আমাকে কাছ থেকে চেনে, একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু আমি বলতে পারবি যে না, রাজ কমিটি ক্লাবে আপনি অ্যাটলিস্ট 95% পজিটিভ জিনিসগুলো আপনি পাবেন। ডেফিনেটলি। নতুন যেহেতু একটু কথা বলছি, এটা নিয়ে আরেকটু জানি যে নতুন যে টিম এখন বিসিবির যারা দায়িত্বে আছেন, তারা কি এই বিষয়টা টোটালি, এটাও কি ওনারাও অ্যাভয়েডের মধ্যে রেখেছেন, বা এখান থেকে কোনো আশার আলো কোনো কিছু কি আছে? আসলে তারা দেখেন পূর্ববর্তী অনেক বিষয় কিন্তু উঠে আসছে। হ্যাঁ, পূর্ববর্তী বিষয়গুলো উঠে আসছে যে এই একটা কোইন্সিডেন্ট হওয়ার কারণেই কিন্তু এবার এত কড়াকড়ি করেছে বিসিবি। হ্যাঁ। মল্লিক হায়দার ভাইদের সময় থেকে কিন্তু বিপিএল হয়ে আসছে, তাই না? সেই সময়ের পার্টটা ছিল একরকম, আমি বলতে যাচ্ছি না, আমি কাউকে ছোট বা বড় করার জায়গা থেকেও বলছি না। তার পরবর্তী পার্ট যখন মাত্র 1 বছর হলো, মানে 34শে জুলাই ফারুক স্যারের নতুন বোর্ড, সে একটা পার্ট বলবো, মাত্র একটা বছর। আর এইবার বুলবুল স্যারের বোর্ড, 3টা বোর্ড কিন্তু 3 রকম। ডেফিনেটলি। এই বোর্ডটা অনেক বেশি স্ট্রেট, যে যেহেতু এই ব্যাপারগুলোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে, তারা অন্তত এই একটা স্ট্রেট ডিসিশনে আসতে পারছে যে না, টোটাল এন্ট্রি ফিটা আমরা খেলার আগে সংগ্রহ করে তারা নিছে, টোটাল ব্যাংক গ্যারান্টি তারা নিছে। এখন এতটুকু তারা অন্তত প্লেয়াররা আশ্বস্ত হতে পারছে যে না, আমরা আমাদের পেমেন্টটা সঠিক সময় পাবো। তো আমি যদি মনে করি যে না, হয়তো অনেক ভুল থেকে অনেক কিছু শেখার থাকে, যদি কোনো পজিটিভনেস থাকে যে একটা ভুল থেকে ভালো কিছু, আমি বলবো যে না, 2024-25-এর বিপিএল থেকে বিপিএল যে শক্তিটা এখন দেখাচ্ছে, এটা আগামীতেও দেখাবে। এবং তারা অবশ্যই কোনো বিষয়ে কারোর সাথেই, সে যেই আসুক না কেন, সবার জন্য নিয়মটা একই রকম থাকে। এবং আমি এটাও সঙ্গে সঙ্গে আশা করি যে যারা
এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, যেমন একটা সিচুয়েশন আমরা দেখছি যে স্টেক হোল্ডার হিসাবে আমি ফাইন্যান্সিয়াল ফিডব্যাক এখনও পাইনি। তো সেই জায়গা থেকে আশা করবো যে তোমাদের ফিডব্যাকগুলো যেন সর্ট আউট হয়ে যায়। আশা করি এটা যদি বিসিবির কান পর্যন্ত পৌঁছায়। আর ব্যাপারটা হচ্ছে দেখেন এইখানে যারাই বিপিএল টিম করতে আসে এইখানে কিন্তু দেখেন রিপিট টিম খুব কম। হ্যাঁ, ঢাকা টিম কয়বার চেঞ্জ হয়েছে, সিলেট টিম কয়বার চেঞ্জ হয়েছে, আমাদের রাজশাহী টিম কয়বার চেঞ্জ হয়েছে। রিপিট টিম বলতে শুধুমাত্র রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স, হ্যাঁ, আর বরিশাল ছিল নাই। এখন এখানে যদি বিসিবি চিন্তা করে যে না আমরা যেমন এখন এই বছর 5 বছরের জন্য চিন্তা করছে, এই ধারাটা যদি ধরে রাখতে পারে তাহলে আগামীতে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট বিপিএলের জন্য এটা ভালো হবে। ভালো হবে না, আমরাও তাই আশা করি। আবার একটু বিপিএল, এবারকার বিপিএল একটু ফিরি, যে এবার তো আলহামদুলিল্লাহ তাও দীপন নাই, দীপনের হচ্ছে দুর্বার রাজশাহী নাই, বাট রাজশাহী নামটা আছে। নাবিল গ্রুপ আমরা জানি রাজশাহী ওয়ারিয়র্স নামে নামটা দিয়ে ওনারা এখন চালাবেন টিমটা। তো সেই দিক থেকে আসলে নাবিল গ্রুপের প্রতি হচ্ছে আমি বলবো আশা, এক্সপেকটেশন, অথবা যদি আমি গাইডলাইন বলি বা ওভারঅল টিমটা নিয়ে কেমন লাগছে? আমার নাবিল গ্রুপের প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে যে তারা রাজশাহীর প্রতিনিধিত্ব করছে এবং এমন একজন কোচ রাজশাহী টিমে আছে, হান্নান সরকার। আমি বলবো মাস্টার মাইন্ড কোচ। তিনি আমরা গতকালকে যে দেখলাম প্রত্যেকটা জায়গা ধরে ধরে তিনি প্লেয়ারগুলো বিট করছেন এবং আমার বিশ্বাস রাজশাহী এবার খুব ভালো করবে এবং নাবিল গ্রুপের জন্য শুভকামনা। আমরাও চাই রাজশাহী আরেকবার যেন আবার গর্জে ওঠে। আচ্ছা, এবার একটু প্লেয়ারদের নিয়ে একটু কথা বলতে চাই। আমরা বর্তমান যদি পারফরমেন্সগুলো দেখি অথবা প্লেয়ারদের যে ডিফারেন্স দেখি বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে, ফরেন প্লেয়ার, দেশি প্লেয়ার বা লোকাল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, সবগুলো তো তোমার তো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে প্লেয়ারদেরকে। তারা কেন ডিফারেন্স আমাদের সাধারণ প্লেয়ারগুলোর চাইতে? এমন কি তারা করে, তাদের রুটিনটা আসলে মানে কেমন? লোকাল আর ফরেনার, হ্যাঁ, লোকাল এবং ফরেনার। তারা আমি বলবো যে তারা মানে খুবই রুটিন মেনটেন করে। আচ্ছা, একটা ঘটনা অনেক মতো মনে পড়ছে, রায়ান বরাল চিটাগংয়ের একটা ম্যাচে ইনজুর্ড হলো। আচ্ছা, আপনারা দেখছেন তাকে মাঠ থেকে নিয়ে আসা হয়েছে। আমরা চিন্তা করছিলাম যে হয়তো বা সে আর বাদ বাকি ম্যাচ খেলতেই পারবে না, কিন্তু তার ফিটনেস লেভেলটাও দেখেন। মানে সেই দিনই রাত্রে তার সাথে আমার লিফটে দেখা হয় এবং আমি বলি যে ওকে, তো বলছে ওকে ফাইন, আই এম ফাইন। মানে তারা জানে তাদের মেইনটেনেন্স কি, তাদের মানে তাদের যে রিকভার করা, তাড়াতাড়ি রিকভার, এই রিকভারটা তো এমনি আসে না। তারা তাদের ফিটনেস লেভেলটা সেই জায়গাতে নিয়ে গিয়েছে। তারা যাদের ডেইলি রুটিন, তাদের নিজেদের খাওয়া দাওয়া, ডায়েট, জিম প্রপারলি তারা মেনটেন করে এবং আমার মনে হয়েছে তারা খুবই রুটিন ওয়ার্ক করে। আচ্ছা, আমরা মানসিকভাবে আসলে কোথায় দুর্বল? কি মনে হয়েছে যে মানসিকতার জায়গা থেকে? আমরা নিজেরা বাংলাদেশ টিমেও কিন্তু তাই দেখি যে একটা টাফ সিচুয়েশনে আসলে আমরা আর ওইখান থেকে বের হতে পারি না। এটা আমার যেটা মনে হয় আমরা জাতিগতভাবে এইরকম, এটা চেঞ্জ করতে হলে আমাদের নতুন বাংলাদেশ, আমার আশা করছি যে নতুন বাংলাদেশ সব দিক দিয়েই ঘুরে দাঁড়াবে। আর এই মেন্টালিটি স্ট্রং আপনার তখনই হবে যখন আপনি অধিক ম্যাচ খেলতে পারবেন। দেখেন যে একটা প্লেয়ার বিভিন্ন একাডেমিতে প্র্যাকটিস করছে, কিন্তু তার পরীক্ষার জায়গাটা কোথায়? যখন সে একটা টুর্নামেন্ট পাবে। আমাদের মাত্র দেখা যাচ্ছে কয়েকটা টুর্নামেন্ট। যদি আপনি বলেন যে না ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল ছাড়া আমরা নতুন মানে আগে যে টুর্নামেন্টগুলো হতো দেখছি না। দেখেন রাজশাহী প্রিমিয়ার লিগ 15 থেকে 17 বছর ধরে বন্ধ, সেকেন্ড ডিভিশন তো হয়ই না। তাহলে আমরা যা দেখেছি, আমি আমার নানার কথা মনে আছে, আমার নানা আমাকে নিয়ে যেত মণিবাজার মাঠে, হতো আপনার মিঠু আইনুল সিটি ক্রিকেট টুর্নামেন্ট। এত পরিমাণে দর্শক হইতো সেখানে, শ্রীলঙ্কার প্লেয়ার ডি সিলভা, রানা টঙ্গা এইরকম বড় লেভেলের প্লেয়াররা খেলে গেছে। ইভেন হচ্ছে আমরা রাজশাহী কলেজে জিআরসিটির কথাও যদি বলি, সেখানে পাকিস্তানি প্লেয়ার আসতো বা হচ্ছে ন্যাশনাল টিমের হচ্ছে ক্রিকেটের একটা ঐতিহ্যই ছিল এবং একটা সময় প্রচুর মানে রাজশাহীর মানে প্লেয়ারের যে পাইপলাইনই বাংলাদেশ ক্রিকেটের একটা মেইনটেইন করতো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। না, এই জায়গা থেকে তাহলে কি মানে আমি কোশ্চেনটাতে আসছিলাম অবশ্য, তো সেই জায়গা থেকে কি মনে হয় বাংলাদেশে যে এখন রাজশাহীর প্লেয়ারদের না থাকা, আমরা যেটা দেখছি 70% 60% আগে হচ্ছে ডোমিনেট করতো রাজশাহী প্লেয়াররা, তো না থাকার পিছনে কি অন্যতম কারণ এগুলোই যে আমরা খেলা পাচ্ছি না আসলে? ডেফিনেটলি। আপনি একটা প্লেয়ারের দেখেন যে সে একটা একাডেমিতে প্র্যাকটিস করছে সারা বছর, মানে সিজন, ক্রিকেট সিজন, তারপরে সে তার তো ম্যাচ প্র্যাকটিস না, সে যদি এক্সামের জায়গা না থাকে সে কীভাবে নিজেকে প্রমাণ করবে? তো দেখা যাচ্ছে আমরা যেই পাইপলাইনে আমাদের যে ক্রিকেটারগুলোই আছে সেগুলোকেই আমরা দেখা যাচ্ছে ঘরফিট করছি। নতুন যে একটা প্লেয়ার উঠে আসা, আপনি দেখেন যে রাজশাহীতে যে টুর্নামেন্টে চালু হলো 3 বছর হয়েছে, 3টা সিজন, 3টা সিজন থেকে আপনি কয়টা প্লেয়ার পেয়েছেন আমি এখানে বলে দিতে পারবো যদি আমার মানে স্মৃতিশক্তি আমার সাথে ভুল না করে। নাহিদ রানা, নাহিদ রানা, হাবিবুর রহমান সোহান,
প্রীতম কুমার, এই তিনটা তো আমি মানে বলছি যে এই টুর্নামেন্ট থেকে উঠে আসা। কারণ মেহরাব হোসেন ওয়াহিন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে, তারা প্রত্যেকটা মানে ক্রিকেটের মানে পর্যায়ক্রমে বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসছে। কিন্তু হাবিবুর রহমান সোহান ছিল কর্পোরেট প্লেয়ার, ও এখানে কিন্তু একটা দেখানোর সুযোগ পাইছে এবং এখানে সিকান্দার রাজার মতো প্লেয়ার খেলে গেছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সিকান্দার রাজা বলছে যে তার ওই বছরে যখন সে বর্ষসেরা খেলোয়াড় হয়, বলছে যে না, রাজশাহীর উইকেট এত ভালো ছিল, রাজশাহী ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে আমি অনেক উপকৃত হয়েছি। তাহলে আপনি দেখেন যে না, এই টুর্নামেন্টগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের দেশের যে নতুন প্লেয়ার আছে তারা একটা নিজেকে শো করার জায়গা পাবে। এইটাই টুর্নামেন্ট আপনি যত বেশি করবেন তত একটা প্লেয়ারের জন্য ভালো। আর ওই যে টাফ মোমেন্ট আপনি যেটা বললেন যে টাফ মোমেন্ট, আমরা ন্যাশনাল টিমে গিয়ে টাফ মোমেন্টটা ধরে রাখতে পারতেছি না, এটার কারণ কিন্তু এই মানে কম ম্যাচ খেলার কারণ। ওই সিচুয়েশনটাতে আমরা দিচ্ছি না, তো আমি তো আপনার ম্যাচ টাফ, যত আমি টাফ ম্যাচ খেলবো ন্যাশনাল টিমে গিয়ে আমাকে নিজেকে প্রুভ করতে, তখন আমার জন্য জিনিসটা কমন হয়ে যাবে যে না, এইরকম ম্যাচ তো আমি জিতেইছি। ব্যাপারটা এইরকমই। আরেকটা বিষয় আসে রাজশাহী সম্পর্কে কথা বলে, আমরা রাজশাহীবাসীরা আশা করি যে ভালো ভালো খেলাগুলো আমাদের এখানে হবে। আগে শুনতাম হোটেল ছিল না, আবাসিক সমস্যা, সেই জন্য আসেনি। এখন আলহামদুলিল্লাহ হয়েছে, না হলে তো সিকান্দার রাজার নতুন প্লেয়ার আসতো না, তিশারা পেরেরারা আসতো না, ঠিক না? দেখেন এখন মানে রাজশাহীতে এখন মিনিমাম 3টে স্ট্যান্ডার্ড হোটেল রয়েছে, রাজশাহী এয়ারপোর্ট রয়েছে। এখানে রাজশাহীতে খেলা না দেওয়ার আসলে কোনো কারণ আমি অন্তত দেখি না। এটা সদিচ্ছার অভাব। প্রতি বছর বিপিএল আসার আগে দেখবেন একটা হাইপ উঠে, এই বছর রাজশাহী বিপিএল খেলা হবে, এটা আমরা দেখতেছি বিগত 4-5 বছর ধরে। এইবারও একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমরা শেষ মুহূর্তে বললাম যে না, এবারও হবে না। আমরা যতদিন না ভেন্যু বাড়াইতে পারবো, আমি রাজশাহী আঞ্চলিকতা দিক দিয়ে বলছি না, হোম অ্যাওয়ে যদি আপনি খেলাগুলো করেন, প্রত্যেক টিমের হোম অ্যাওয়ে ম্যাচ যদি খেলে, তাহলেই কিন্তু বিপিএল জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। আর যেখানে রাজশাহীর কোশ্চেন, সেখানে হচ্ছে রাজশাহীর মতো ব্যাটিং উইকেট আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। মানে স্পোর্টস ব্যাটিং উইকেট না, স্পোর্টিং উইকেট কোথাও পাবেন না। এখানে ভালো বল করলে বোলিং ভালো হবে, ব্যাটিং এর ব্যাটসম্যানদের জন্য সে ভালো ব্যাটিং করতে পারবে। তো রাজশাহীর উইকেটটা কিন্তু অনেক বেশি ভালো। এখন আপনি যদি বলেন যে না, তাহলে রাজশাহীতে ম্যাচ পাচ্ছে না কেন বা দিচ্ছে না কেন, এটা আমি বলবো টোটালি বিসিবির আন্তরিকতার অভাব। মানে আর আরেকটা ব্যাপার আছে, রাজশাহী থেকে যে চাওয়ার মতো মানুষের অভাব। রাজশাহী থেকে জোর গলায় যদি কেউ বলবে যে না, আমাদের রাজশাহীতে ম্যাচ দিতে হবে। এখন দেখেন রাজশাহীর, আমি যেটা মনে করি যে না, বাংলাদেশ ক্রিকেটের মেন স্টেক হোল্ডার কারা, যারা অডিয়েন্স দর্শক, তারাই। আমাদের রাজশাহীতে কিন্তু বেশ কয়েকবার মানববন্ধন হয়েছে, হ্যাঁ, যে রাজশাহীতে খেলার ইন্টারন্যাশনাল ম্যাচ দেওয়া হোক। রাজশাহীতে কিন্তু পরীক্ষিত, আপনি দেখেন সাউথ আফ্রিকা 8 টিম খেলে গেছে, পাকিস্তান 19 টিম খেলে গেছে, রিসেন্ট টাইমে সাউথ আফ্রিকা ইমার্জিং টিম খেলে গেল এবং আফগানিস্তান আন্ডার-19 সফর করলো। তারা কি আমাদের এই হোটেলগুলোতে সে কমফোর্টেবল ফিল করছে না? না হলে তো আসতো না। এখন আপনি যদি বলেন যে না, আমাদের মিডিয়া বক্স নাই, আপনি দেখেন যে ইউএসএতে খেলা যখন হলো আমেরিকাতে, তারা তো মাত্র 1 মাসের মাথায় তারা তৈরি করে ফেললো। তো আমার মনে হয় যে এটা জাস্ট এক সদিচ্ছার অভাব। বিসিবি যদি চাই আন্তরিকতার সাথে যে খেলা করবে, আমার মনে হয় আমরা রাজশাহীবাসী মুখিয়ে আছি তাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য। না, অবশ্যই তাই, এটা সবাই বলে। আনফর্চুনেটলি আমরাও নিজেরাও খুব আশ্চর্য মানে হয়ে যাই যে কেন আসলে আমরা দিন শেষে সব কিছু ভালো বলার পরেও কোনো একটা বলা যায় কি অজানা কারণে আমরা রাজশাহীবাসীরা বঞ্চিত হয়ে যাই। তবে আমরা আশা করবো ইনশাল্লাহ। 1400 কোটি টাকার বোর্ড, যদি আমি ভুল না করে থাকি, 1400 কোটি টাকা, ঠিকই আছে। এই রাজশাহী স্টেডিয়ামে আপনি বলেন কত টাকার আর বাজেট লাগবে? আপনার গ্রাউন্ডস নিয়ে কোনো কোশ্চেন নাই, যে একটা মাঠের জন্য সবচেয়ে মেন জিনিসটা হলো গ্রাউন্ডস। এখন আপনার পুরো গ্যালারিতে আপনার কত, আমার জানার মতে 14,000 দর্শকের সেখানে ক্যাপাসিটি। আপনার যদি আপনি বিনিয়োগ না করেন, তাহলে আপনি কি করে আপনি ফিডব্যাকটা আশা করবেন? আপনি দেখেন গুয়াহাটির মতো জায়গাতে ইন্ডিয়াতে ম্যাচ হচ্ছে, হ্যাঁ না, ইভেন হচ্ছে কি বাংলাদেশ নিজেও এমন জায়গায় খেলেছে যে জায়গায় আসলে ন্যাশনাল টিম খেলবে আশা করা যায় না। বিভিন্ন দেশে যে তাদেরকেও কিন্তু খেলতে হয়েছে। জিম্বাবুয়েতে টি10 হচ্ছে, বাংলাদেশের জিম্বাবুয়ের যে হোটেল ফ্যাসিলিটিস, আমাদের রাজশাহীতে আমি বলবো তার চেয়ে ভালো বেটার হোটেল ফ্যাসিলিটিস আছে বর্তমানে। এবং বিসিবি আসলে এইটা যে আসলে কি কারণে হচ্ছে না শেষ মুহূর্তে আমরা আসলে বলতে পারছি না। এটা আপনার মতো আমাদের সবারই প্রশ্ন। আশা করি একদিন ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্ন দেখি, হ্যাঁ, হয়তো বেঁচে থাকতে দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। ওভারঅল দীপন, আলোচনাটা অনেক প্রাণবন্ত ছিল, আমরা অনেক কিছু জেনেছি। বিশেষ করে দুর্বার রাজশাহী নিয়ে আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন ছিল। সত্যি কথা বলতে ওইভাবে করে দুর্বার রাজশাহী নিয়ে কথা বলার মানুষ কিন্তু আমরা পাইনি। আমাদের কাছে নিজেরও সবসময় খারাপ লাগে যখন কেউ আমাদের শহরকে নিয়ে মানুষ প্রশ্ন তুলে
যে রাজশাহী নামটা যখন একটা কোশ্চিন মার্কের জায়গায় দাঁড়ায় তখন এটা অবশ্যই কষ্টের। তো আমার কাছে মনে হয় আজকের এই আলোচনা অনেক প্রশ্নের অ্যান্সার দিয়েছে, এবং শুধু দীপন না, রাজশাহীর এই নামের সঙ্গে যুক্ত হওয়া দলটি দুর্বার রাজশাহী সম্পর্কে অনেকে অনেক কিছু জেনেছে। লাস্ট যে কোশ্চিন আমার দীপনের কাছে, আমি জানি দীপন থেমে থাকার মানুষ না, স্বপ্নবাজ এবং স্বপ্নপ্রিয় মানুষ। আমি দীপনের ফিউচার প্ল্যান সম্পর্কে একটু হিন্টস জানতে চাই, যে দীপন ফিউচারে নিজেকে কোথায় দেখতে চাই, ক্রিকেটের অঙ্গনে আরও কত স্ট্রংভাবে ফেরার প্ল্যান করছে দীপন। আসলে এটা সময়ই বলে দিবে, কিন্তু আমাদের কার্যক্রম থেমে নাই। আমরা গত বছর কিন্তু আপনি জানেন যে না, আমরা এত প্রতিকূলতার মাঝেও প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, এবং আমরা শিবগঞ্জে একটা টুর্নামেন্ট হয় একাডেমিক কাপ টুর্নামেন্ট, ওটাতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ক্লেমন T20 থেকে শুরু করে জিয়া স্মৃতি, আরাফাত রহমান, কোকো স্মৃতি টুর্নামেন্টে আমরা প্রত্যেকটাতে পার্টিসিপেট করেছি। তো আমরা থেমে ইনশাল্লাহ থাকবো না, এই বছরও আমরা প্রত্যেকটা টুর্নামেন্টেই চেষ্টা করবো পার্টিসিপেট করার। আর সিসি ইনশাল্লাহ মানে আঞ্চলিকতার যে আঞ্চলিক টুর্নামেন্ট আছে, অন্তত যারা তরুণ ক্রিকেটার আছে যাদের একটা প্ল্যাটফর্ম দরকার, অন্তত কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ করে দিবে যে তাদের যে ক্যাপাবিলিটিটা, তাদের যে প্রতিভাটা শো অফ করার জন্য। আমরাও আশা করি। দীপনকে অনেক অনেক ধন্যবাদ। তবে শেষ করার আগে দীপন আমাদেরকে সময় দিয়েছে এত, আমাদের ফিল্ড স্টোরির ফ্যামিলির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট দীপনের জন্য। আর শেষ করার আগে, আসলে ক্রিকেট আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমরা বাঙালিরা আবেগপ্রিয় মানুষ, নিজেরা ভালো যেমন বাসি তখন উজাড় করে বাসি, এবং যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে প্রশ্ন কষ্ট বেশি থাকে। সেই কষ্টের জায়গা থেকে হয়তো বা দুর্বার রাজশাহীকে নিয়ে, বা আমি যদি স্পেসিফিক দীপনের কথাও বলি, অনেক প্রশ্ন ছিল। তবে আজকে আমরা জেনেছি তার আসলে মনের যে কথাগুলো জেনেছি। তো আশা করব আপনারাও অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। আর লাস্ট আমি দীপনকে বলবো, দীপন কথা বলে আজকে হচ্ছে দর্শকের উদ্দেশ্যে কিছু বললে আজকে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। ফিল্ড স্টোরিকে অনেক ধন্যবাদ, যে তাদের মাধ্যমে হয়তো কিছু মানুষের কাছে আমি আমার কথাগুলো পৌঁছাতে পারছি। তো বিষয়টা ওই সময়টা আমাদের সাথে যারা ছিল, আমাদেরকে কাছ থেকে দেখেছে বা আমাকে বিশ্বাস করে, তারা আসলে জানে যে আমি আমার ভূমিকাটা সেখানে কী ছিল, আমি কতদূর পর্যন্ত রাজশাহীকে নিয়ে যেতে পেরেছি। কিন্তু সম্পূর্ণ যে নেগেটিভ সাইডগুলো, যে দুর্নামগুলো ওই সময় হয়েছে, সেইগুলো আমার ঘাড়েই এসে পড়েছিল ওই সময়টা। কারণ আপনি শফিক সাহেবকে তো চিনতেন না। শফিক সাহেব মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম শফিক ভাই, যদি দেখেন। যাই হোক, আশা রাখছি যে রাজশাহী অনেক তার সুনাম ফিরে আসবে, এবং আমরা আশা করব যে রাজশাহী ওয়ারিয়ার্স যে নতুন টিমটা খেলছে হয়তো বা চ্যাম্পিয়ন হয়ে রাজশাহীর সুনামটা, গতবারের দুর্নামটা সুনামে পরিণত করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।